আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শুরু করছি আমরা। লেখো সবাই। পরে আপেক্ষিকতা। গতিশীল অবস্থায়ও বস্তুর ভর কিছুটা বেশি হবে। আমরা স্টেটমেন্ট আগে লিখবো। স্যার বলো। স্যার ওই যে স্যার তপন স্যার বলতে স্যার একটা থিওরি পড়ছিলাম স্যার। স্যার মাইকটা একটু নিয়ে না স্যার ওইটা না স্যার, ওইটা তো স্যার পড়াননি স্যার, যেটা পড়াইছিলেন ওই যে স্যার দ্বিতীয় স্বীকার্য আছে না স্যার, শূন্য স্থানে সকল জড় প্রসঙ্গ কাঠামোতে আলোর দ্যুতি একই থাকবে। জি। ওখানে স্যার আসসালামু আলাইকুম হচ্ছে স্যার ওইখানে তো স্যার এই যে এই কাঠামোটা ওইটা তো স্যার প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো কেন? স্যার অপ্রসঙ্গ কাঠামো, জড় প্রসঙ্গ কাঠামো। জড় প্রসঙ্গ কাঠামো আর কি, মানে স্যার সূত্র মানে নিউটনের সকল সূত্র হচ্ছে প্রযোজ্য হবে আর কি। হুম, এটা ফার্স্ট ল। জি স্যার। এখন স্যার হচ্ছে ওইখানে যেটা স্যার বলছে যে তপন স্যারের বইতে যে একটা কাঠামো যদি আরেকটা কাঠামো সাপেক্ষে c/4 বা কোনো একটা বেগে যদি যায়, জি। তাহলে হচ্ছে যদি দূরে সরে যায় আর কি, তাহলে হচ্ছে যদি আমি একটা মানে স্থির কাঠামোটা থেকে যদি আমি আলো মারি, মানে আলো যদি নিক্ষেপ করি, তাহলে হচ্ছে ওই হুম, আলোর বেগ আমি পরিমাপ করব c- ওই কাঠামো থেকে, ওই কাঠামো যেই বেগে দূরে সরে যাচ্ছে ওইটা বেগ মানে বিয়োগ করব, মানে এটা হওয়া হ্যাঁ, উচিত। হ্যাঁ। এটা কেন হওয়া উচিত? আমি তো আলোর বেগটা নিক্ষেপ করতেছি, এর সাথে তো কাঠামোর কোনো সম্পর্ক নাই। কাঠামোর অবজারভেশনের পার্থক্য আছে না? অবজারভেশনে তো পার্থক্য আছে। মানে স্যার দুইজন দুই জায়গা থেকে অবজার্ভ করছে না। চলমান কাঠামোতে থাকবে, এটা হচ্ছে তার সাপেক্ষে ওটা বলছে। হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা, কিন্তু হচ্ছে দেখা যায় যে আসলে ওরকম হয় না, সব কাঠামোটাতেই সি একই থাকে। না, এটা তো তোমার দ্বিতীয় স্বীকার্যের মূল কথা। কিন্তু যখন নিউটনিয়ান দিয়ে ব্যাখ্যা করতে যাচ্ছি তখন বেগের ওই যে গ্যালিলিও যেটা বলেছিল, তখন বেগের তারতম্য লক্ষ্য করা যাচ্ছে। স্যার ওই মানে এখানে স্যার ওই যে স্যার জি স্যার, এখানে ওই যে দ্বিতীয় স্বীকার্যের মধ্যেই মানে যে হ্যাঁ, শূন্যস্থানে সকল জড় প্রসঙ্গ কাঠামোতে আলোর দ্রুতি সি এর মান একই থাকবে। হ্যাঁ। মানে তপন স্যার ব্যাখ্যা করছেন ফার্স্টে হচ্ছে যে একটা কাঠামো থেকে আরেকটা কাঠামো যদি দূরে সরে যায়, তাহলে হুম, যেখানে যে দূরে সরে যাবে তার উচিত ছিল যে সি থেকে যে সে যখন আলোর বেগটা পরিমাপ করবে ওই বেগটাকে বাদ দিয়ে পরিমাপ করা। এটা আমাদের হ্যাঁ। কাছে তাৎক্ষণিকভাবে মনে হতে পারে, কিন্তু আসলে দেখা যায় যে এরকমটা হয় না। হয় না। কিন্তু ওই যে মানে স্যার হয় না, তো স্যার বুঝতে পারছে যে সকল দ্যুতি, কিন্তু এখানে স্যার মানে মানে কেন ওইটা পরিমাপ করবে ওইটা স্যার বুঝতেছিলাম না, ওইটা মানে স্যার এখন বুঝলাম যে ওটা গতির সাপেক্ষে হবে। গতির সাপেক্ষে, হ্যাঁ। একটা সাপেক্ষে আরেকটা। জি স্যার বুঝতে পারছি। ঠিক আছে। জি স্যার বুঝতে পারছি। এবার আসো ভরের আপেক্ষে। কোনো সংজ্ঞা নাই অবশ্য, এটা খালি সরাসরি ডাইরেক্ট লিখে রাখবা। গতিশীল অবস্থায় নির্ণীত ভর বেশি হবে স্থির অবস্থার ভরের চেয়ে। কোনো পর্যবেক্ষক যদি কোনো বস্তুর ভর গতিশীল অবস্থায় নির্ণয় করে, তা ওই পর্যবেক্ষকের সাপেক্ষে স্থির অবস্থার ভরের চেয়ে কিছুটা বেশি হবে। এই ঘটনাকে আমরা বলবো ভরের আপেক্ষিকতা। এখন দেখো এই ঘটনাটা আমরা কিভাবে অবজার্ভ করতে পারি, এটার পর্যবেক্ষণটা একটু ভিন্ন রকমের। তুমি এখানে দুইটা কাঠামো ধরে নাও। এটা একটা কাঠামো এস, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। ঠিক এটার সাথে একটু ডিফারেন্ট নিয়ে আমরা আরেকটা কাঠামো ধরে নিলাম, এস প্রাইম, এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম। এখন এখানে তোমার এমন একটা সংঘর্ষ ঘটাইতে হবে যে দুইটা বস্তু, যেমন এই কাঠামোর একটা বস্তু আর এই কাঠামোর একটা বস্তু, এই দুইটা বস্তুকে পরস্পর একটা নিচে আর একটা উপরে ধাক্কা দিতে হবে। আমরা এখানে দেখাই। ধরো এটা একটা বস্তু, এটার বস্তু হলো এ, আর এই কাঠামোতে আর একটা বস্তু আছে, এটা হলো বি। এই ঘটনাটা এমন ভাবে তোমার অবজার্ভ করতে হবে
এই কাঠামো থেকে এ বস্তুটা স্থির, আর এই কাঠামো থেকে বি বস্তুটা স্থির। এস থেকে কোনটা স্থির? এ স্থির। আর এস প্রাইম থেকে কোনটা স্থির? বি। তাহলে এস কাঠামো থেকে যদি এ স্থির হয়, আমরা এম এ সমান এম নট বলতে পারি না? দেখো, বলা যাবে? আর বি বস্তুটা এস প্রাইম কাঠামো থেকে স্থির। তাহলে এটাকে বলা যাবে বি কাঠামো থেকে, অর্থাৎ এস প্রাইম কাঠামো থেকে যদি বি বস্তুকে অবজার্ভ করে, অবজারভেশনের ফলাফলে তুমি বলতে পারবে এম বি সমান এম নট। এস প্রাইম কাঠামো থেকে এটা স্থির, বাট এস প্রাইম কাঠামো থেকে এ গতিশীল, তাহলে আমরা বলবো এম এ সমান। এই কথাগুলো বুঝলা কিনা দেখতো। এটা একটু টাফ। এটা স্থির, এটা ভি বেগে গতিশীল এক কক্ষের দিকে। এমন একটা ঘটনা ঘটাইতে হবে যে এই কাঠামো থেকে একটা বস্তু স্থির, এই কাঠামো থেকে একটা বস্তু স্থির ধরে এই বস্তুটাকে নিচের দিকে গতিশীল করতে হবে। এটাকে উপরের দিকে নির্দিষ্ট বেগে নিক্ষেপ করলে তাদের মধ্যবর্তী দূরত্ব হলো ওয়াই, গ্যাপ হলো ওয়াই। তাহলে যখন তাদেরকে তুমি সমান বেগে নিচে এবং উপরে মারবে, তাহলে তোমার এই বস্তুটা আর এই বস্তুটা এই মাঝামাঝি জায়গায় গিয়ে একটা সংঘর্ষে লিপ্ত হবে না? জি স্যার। আর ধাক্কা লাগার পরে সেই বস্তু দুটা আবার আগের জায়গায় ফিরে যাবে, টেনিস বলের মতো। এই দুইটা টেনিস বল এখানে ধাক্কা লেগে আগের জায়গায় ফিরে যাবে। তাহলে দেখো, আগে নিচে আসবে, ধাক্কা লেগে আবার ফিরে যাবে। তাহলে এক একটা বস্তুর জন্য অতিক্রান্ত দূরত্ব কত, ওয়াই বলা যাবে? বলো। এই বস্তুটা নিচের দিকে আসলো, কতটুকু দূরত্ব আসলো? ওয়াই বাই টু দূরত্বে আসলো। আবার ধাক্কা খেয়ে ওয়াই বাই টু দূরত্ব উপরে চলে গেল, তাহলে ওয়াই বাই টু ওয়াই বাই টু টোটাল দূরত্ব কি ওয়াই হবে না? জি স্যার। একইভাবে এই বস্তুটার জন্য খেয়াল করো, ওয়াই বাই টু উপরে যাবে, আবার ওয়াই বাই টু নিচে আসবে, তাহলে এটার জন্য অতিক্রান্ত দূরত্ব ওয়াই হবে। এখন দুইজনের অবজারভেশনের ফলাফল। এ গতিশীল হলে এম বি ইকুয়াল এম হবে না? হ্যাঁ, এই কাঠামো থেকে এইটা স্থির, এটা গতিশীল, তাহলে এ স্থির, এই এস কাঠামো থেকে এ স্থির, এই জন্য এম এর সমান এম নট। বি গতিশীল, তাহলে তুমি বি যদি গতিশীল লেখো, এম বি সমান এম ধরা যাবে। আসলে আমরা সকল কিছু অবজার্ভ করব এই কাঠামোর সাপেক্ষে, এটা আসলে ধারণা করার জন্য আমরা মূলত এইগুলো ব্যবহার করি, এই নিচের স্টেপ গুলো। তাহলে দেখো, আমরা বলতে পারি যে তারা একটা স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হবে ওয়াই বাই টু দূরত্বে এসে। আর স্থিতিস্থাপক সংঘর্ষে যদি লিপ্ত হয়, তারা অবশ্যই ধাক্কা খেয়ে আগের জায়গাগুলোতে আবার চলে যাবে, তাই না? আমার কথা বুঝতে পেরেছো? স্যার, বলো। স্যার এস প্রাইম কাঠামোটা কি স্যার উপরের দিকে গতিশীল স্যার? এইটা এস, এটা এস প্রাইম, এই বিবেগে এই দিকের গতি। Yes, sir. আমি ছোট্ট একটা উদাহরণ দিই। ধরো তুমি ট্রেনে করে যাচ্ছ, আমি ট্রেনের স্টেশনে দাঁড়িয়ে আছি। এখন এই আমার লেভেল থেকে তুমি ট্রেনের স্টেশনে দাঁড়িয়ে আছো, তোমারটা একটু হাই, তাহলে অথবা তোমারটা একটু নিচে, তাহলে আমি আমার হাত থেকে একটা টেনিস বল মারবো, তুমি তোমার হাত থেকে একটা টেনিস বল মারবা, এবং তাদের মধ্যে সংঘর্ষ ঘটিতে হবে। খুবই টাফ কিন্তু এটা, বুঝাইতে পারলাম? Yes, sir. জি স্যার। তাহলে এই ধরনের ঘটনা অবজার্ভ করতে হবে। তাহলে আমার হাতে যে বস্তুটা ছিল, আমার জন্য এটা কি স্থির? জি স্যার। Yes, sir. তোমার হাতে যে বস্তুটা ছিল, তোমার জন্য এটা স্থির। Yes, sir. জি স্যার। কিন্তু একজনের সাপেক্ষে আবার আরেকটা যদি চিন্তা করো, সেটা কি গতিশীল হবে না? সেটা গতিশীল স্যার। জি স্যার, গতিশীল হবে। তাহলে আমরা সকল অবজারভেশন করব এস প্রাইম কাঠামোর সাপেক্ষে। তাহলে দেখো, তোমরা লিখে নাও, এস প্রাইম কাঠামোর সাপেক্ষে
এ বস্তুর ভ্রমণকাল, বলতো ভ্রমণকাল কোনটুক? এ বস্তুটার, এখান থেকে এ বস্তুটার ভ্রমণকাল, এই যে নিচে আসবে উপরে যাবে, ওইটুক না বিচরণকাল বা ভ্রমণকাল? Yes, জি sir. স্যার। তাহলে আমরা এই বস্তুটা, এই যে স্প্রাইম কাঠামো থেকে এই বস্তুটাকে আমরা স্থির দেখেছি না গতিশীল দেখেছি? গতিশীল দেখছি স্যার। গতিশীল স্যার এস প্রাইম কাঠামো থেকে। তাহলে আমরা টি সমান সমান ওয়াই বাই ই এ, এটা কি দেখা যায়? আসলো গেল, তাহলে ওয়াই ডিভাইডেড বাই বেগ, বেগ হলো ভি এ, তার জন্য কতটুকু সময় লেগেছে? টি সময় লেগেছে। তোমরা কি বুঝলা? জি স্যার। তাহলে এখান থেকে তোমরা ভি এটা বের করে নাও, ভি এ ইজ ইকুয়াল ওয়াই বাই টি। তাহলে ভি এ ইজ ইকুয়াল ওয়াই বাই টি। এর পরিবর্তে দেখো তো আমরা একটা ইকুয়েশন করেছিলাম কিনা, 1 মাইনাস এ স্কোয়ার বাই সি স্কোয়ার। এখানে ত্বরণ থাকবে না, সমবেগ ধরা হলো কেন? কোনটা? ত্বরণ থাকবে না স্যার এখানে কোনো? না না, বস্তুর ত্বরণ থাকবে। গ্র্যাভিটি কাজ করবে না এখানে? এই যে এই সম্পর্কটা নিয়ে আসতো তুমি, এই ও গ্র্যাভিটির কথা বলছো? জি স্যার। এখানে স্পেসলেস, 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 ক্লিয়ার? জি স্যার। তাহলে এখন দেখো টি এর পরিবর্তে আমরা লিখতে পারি টি নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে এটাকে উল্টায়া দাও, উল্টায়া দিলে দেখো কি পাচ্ছ তুমি, ওয়াই রুট ওভার 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার ডিভাইডেড বাই টি নট। তাহলে আমরা এই বস্তুটার বেগ ভি এ একটা সমীকরণের মাধ্যমে পেয়ে গেলাম, তাই না? জি স্যার। তোমরা কি এই পর্যন্ত লিখেছ সবাই? একটু টাইম জি স্যার। জি স্যার লিখছি। এবার আসো আমরা এই এস প্রাইম কাঠামো থেকে বি এর ঘটনা অবজার্ভ করব। তাহলে লিখে নাও, এস প্রাইম কাঠামোর সাপেক্ষে বি বস্তুটির ভ্রমণকাল। বি বস্তুটির ভ্রমণকাল, বলতো এখান থেকে বি বস্তুটাকে সে কেমন দেখছে? স্থির। স্থির। স্থির দেখছে। তাহলে স্থির যদি দেখে থাকে, তার বিকিরণ কালকে তুমি টি নট দিয়ে প্রকাশ করতে পারবে না? জি স্যার। দেখো তো, টি নট ইজ ইকুয়াল ওয়াই বাই ভিবি বলা যাবে না? ভিবি ইজ ইকুয়াল ওয়াই বাই টি নট। তাহলে দেখো আমরা ভি এর একটা ইকুয়েশন পেলাম, ভিবি এর একটা ইকুয়েশন পেলাম। লেখো এখন ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী এম এ ভি এ সমান এম বি ভি, লেখা যাবে কিনা দেখো তো? জি স্যার। এম এ ভি এ সমান এম বি ভিবি। এবার তুমি মানগুলো বসিয়ে দাও। ভি এ সমান তোমরা কি পেয়েছিলা? ওয়াই রুট ওভার 1 মাইনাস এ স্কোয়ার বাই সি স্কোয়ার ডিভাইডেড বাই টি নট। এম বি ভিবি তুমি পেয়েছো ওয়াই বাই টি নট। টি নট কাটা যায়, ওয়াই ওয়াই কাটা যায়, দেখো তো। তাহলে আমরা এম বি সমান এম এ সমান একবারে যদি লিখে দেই এম বি ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এ স্কোয়ার বাই সি স্কোয়ার, এরকম কি আসে দেখো তো? স্যার এখানে স্যার হচ্ছে এস প্রাইম কাঠামোটা স্যার অজড় না? সব জড় প্রসঙ্গ কাঠামো, এটার সাপেক্ষে এটা ধ্রুব বেগে গতিশীল। আচ্ছা জি স্যার, ঠিক আছে। এখন দেখো, তাহলে সেক্ষেত্রে আমরা ফাইনাল সম্পর্কটাকে এরকম লিখতে পারি, স্যার এখানে ক্যাপিটাল ওয়াই আর স্মল ওয়াই কি সেম? সেম, এটাও ক্যাপিটাল ওয়াই। আচ্ছা এখন দেখো আমরা এম এ আমরা এই কাঠামোর সাপেক্ষে অবজার্ভ করছি, তাহলে এম এ সমান এম ধরেছিল না?
আর বি বস্তুটা গতি স্থির, এজন্য এম বি সমান এম নট ধরেছিলাম। তাহলে এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই, এই হলো আমাদের ফাইনাল কন্ডিশন। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এম ইজ ইকুয়াল এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। বুঝা গেল? ইয়েস স্যার। তাহলে স্যার দেখো, এম স্যার এম কি স্থিতিশীল অবস্থা আর এম নট কি গতিশীল এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে লিখেছি না, বি স্থির এজন্য এম বি সমান এম নট, এ গতিশীল এজন্য এম এ সমান এম। স্যার এই যে এক্স প্রাইমের সাপেক্ষে কেন মানে সব ভ্রমণকাল গুলো বের করলাম, এটা একটু আরেকবার বলা যাবে? আমরা এস প্রাইমের সাপেক্ষে সবগুলোই বের করেছি, শুধু ভ্রমণকাল না। এস প্রাইমের সাপেক্ষে আমরা সময় বের করেছি, এস প্রাইমের সাপেক্ষে আমরা দৈর্ঘ্য বের করেছি, এস প্রাইমের সাপেক্ষে আমরা ভর বের করলাম। তার কারণ এই এস প্রাইমের সাপেক্ষেই তো তোমার মূলত ব্যাপারগুলো চেঞ্জ হচ্ছে, তাই না? যদি স্থির থাকতো তাহলে তো চেঞ্জ হতো না। এটা আলোর বেগে গতিশীল, এই জন্যই তো এই কাঠামো থেকে ঘটনাগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা স্যার, স্যার এটা বলো। তো এখন আমরা যেটা বের করলাম এটা তো এম এর সাপেক্ষে, তাই না? এম বির এস সাপেক্ষে এর তো সাপেক্ষে না, এস প্রাইমের সাপেক্ষে। এস প্রাইমের সাপেক্ষে দুইটা বস্তুর ভরের তুলনা। বলো। আচ্ছা বুঝতে পারছি স্যার। এখন এখান থেকে করবে না, সবগুলো গতিশীল থেকে মেজারমেন্ট করবে। এই জন্য সংজ্ঞার মধ্যে সব জায়গায় বলা আছে, দেখবা গতিশীলটাই মূলত চেঞ্জ লক্ষ্য করা যায়, আর স্থিরটা সবসময় প্রকৃত হয়। ওকে, জি স্যার। তাহলে আমরা তিনটা রিলেশন এখান থেকে করে ফেললাম। এই তিনটার সাথে সংশ্লিষ্টতা যদি আমরা একটু দেখতে চাই কেমন ছিল, আমরা প্রাথমিক পর্যায়ে পড়েছিলাম দৈর্ঘ্যের আপেক্ষিকতা। তোমরা লিখেছিলে এল সমান এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, পড়েছিল না? স্যার জি স্যার। এরপরে দেখো, তোমরা যখন সময় দিয়ে লিখলা, তোমরা লিখেছো টি নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই, সময় দিয়ে লিখলা। এটা ভর দিয়ে লিখলা এম নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। গতিশীল অবস্থায় বস্তুর দৈর্ঘ্য কমে যায়, গতিশীল অবস্থায় সময় নির্ণীত সময় বেড়ে যায়, গতিশীল অবস্থায় নির্ণীত ভর বেড়ে যায়। আমি কি তোমাদেরকে বুঝাইতে পেরেছি? জি স্যার। এখন আমি কি তোমাদের এই রিলেটেড অঙ্কগুলো করিয়ে দেব, না আগে থিওরি শেষ করে নেব? না স্যার, করাই দেন স্যার। তাহলে দেখো, আমাদের এখান থেকে এখন গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা এখন উপস্থাপন করার চেষ্টা করছি। লিখে নাও। রহিম ও করিম, রহিম ও করিম দুই যমজ ভাই, দুইজনে যমজ, হ্যাঁ, টুইন বেবি। তাহলে তাদের বয়স সেম। করিম একটি কাল্পনিক রকেটে চড়ে মহাকাশ ভ্রমণে গেলেন। আমরা কি করলাম? আমরা যে জিনিসটা করছি, রহিম ও করিমের মধ্যে আমরা করিমকে কাল্পনিক রকেটে চড়ে মহাকাশ ভ্রমণে পাঠিয়ে দিলাম। সময় অনেক অতিবাহিত হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে, সে পৃথিবীতে হঠাৎ করে সিগন্যাল পাঠালো যে ভাই আমি পৃথিবীতে ফিরে আসছি। তাহলে দেখো, রহিম কি করছে? পৃথিবীতে বসে ওয়েট করছে তার ভাইয়ের জন্য, যে তোর ভাই কখন আসবে। আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে? ইয়েস স্যার। রহিম, করিম একটি কাল্পনিক রকেটে
চড়ে মহাকাশ ভ্রমণে গেল, এটা পাশে লিখলো। করিম 20 বছর বয়স, করিম 20 বছর বয়সে কাল্পনিক রকেটে চড়ে মহাকাশ ভ্রমণে গেলেন। 20 বছর বয়সে, কথাটা লিখেছো তোমরা? জি স্যার। স্যার। জি স্যার। হ্যাঁ, দেখো, রহিম এর হিসেবে তার ভাই, রহিমের হিসেবে তার ভাই করিম 60 বছর পর পৃথিবীতে ফিরে এলেন। রহিমের হিসেবে তার ভাই করিম 60 বছর পর পৃথিবীতে ফিরে এলেন। রকেটের ভর 500 কেজি এবং দ্রুতি আলোর দ্রুতির 90%। রকেটটা আলোর দ্রুতির কত দ্রুতিতে যাচ্ছিল? 90%। 90%। আমরা এখান থেকে কোশ্চেনে যাব। 1 নাম্বার দিয়ে লেখো, রকেটটি কত বেগে গতিশীল হলে কত বেগে গতিশীল হলে এর চলমান দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের 1/3 হবে। রকেটটি কত বেগে গতিশীল হলে এর চলমান দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের 1/3 হবে। 2 নাম্বার, করিম পৃথিবীতে ফিরে আসার পর তাদের 2 ভাইয়ের বয়সের তারতম্য কত হবে যাচাই করো। করিম পৃথিবীতে ফিরে আসার পর তাদের 2 ভাইয়ের বয়সের তারতম্য কত হবে যাচাই করো। 3 নাম্বার, রহিমের হিসেবে রকেটের দৈর্ঘ্য শতকরা কত বৃদ্ধি বা রহিমের হিসেবে লিখে নিও। রহিমের হিসেবে রকেটের দৈর্ঘ্য শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে? কত বৃদ্ধি বা হ্রাস পাবে? রকেটের ভর লিখো, ভর। ভর দিয়ে ভর। ভর। শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে?
স্যার চোখে দেখে ভরের হিসাবটা কেমন যেন লাগে না স্যার? চোখে দেখে তো বের করা যাবে না, থিওরিটিক্যালি বের করতে হবে, থিওরিটিক্যালি পুরোটাই। এই জন্য তো কাল্পনিক বলেছি না, বুঝুনি? ইয়েস স্যার। 4 নম্বর, করিমের হিসেবে, করিমের না, রহিমের হিসেবে রকেটের দৈর্ঘ্য 100 মিটার হলে করিমের হিসেবে তা কত হবে? না, রহিমের হিসেবে রকেটের দৈর্ঘ্য 100 মিটার হলে করিমের হিসেবে তা কত হবে? চেষ্টা করো তো 1 নম্বর থেকে। এক নম্বর অঙ্কে কি বলেছে? রকেটটি কত বেগে গতিশীল হলে এর চলমান দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের 1/3 হবে? সোজা না? এরকম না? জি স্যার। দেখো তো এরকম লেখা যায় কিনা। এই এল এর পরিবর্তে একটা ফর্মুলা আছে না তোমাদের? জি স্যার। ক্যালকুলেশন করে ভি এর মানটা বের করবো। 2 নাম্বার অঙ্কে চলে যাও। 2 নাম্বার অঙ্কে চলে যাও। 2 নাম্বারে কি বলেছে বলো? পৃথিবীতে ফিরে আসার পর তাদের 2 ভাইয়ের বয়সের তারতম্য কত হবে? এটা একটা চিত্র আঁকো, তাহলে সুবিধা হবে। এটা পৃথিবী। এই পৃথিবীতে কে আছে? রহিম আছে না? নাকি? ইয়েস স্যার। জি স্যার। আর এটা একটা কাল্পনিক রকেট। এই রকেটের ভেতরে কে আছে? করিম আছে। করিম আছে। এখন খেয়াল করো, এই করিম কত বছর বয়সে ভ্রমণ করতে গেল, শুরু করলো? 20 বছর 20 20। তো যখন সে 20 বছর বয়সে ভ্রমণে গেল, রহিমের বয়সও 20 না? জি স্যার। নাকি যমজ ভাই যেহেতু? জি স্যার ঠিক আছে। এখন বলো, 60 বছর পর ফিরে এসেছে, এই 60 বছরটা কে মেপেছে? স্যার রহিম। রহিম। রহিম পৃথিবীতে বসে 60 বছর সময় মেপেছে। এই পৃথিবীতে বসে যে 60 বছর সময় মাপলো, এই সময়টা কিসের সময় বলতো? এই করিমের ভ্রমণের সময় না? তার গতিশীল অবস্থা। এই রহিম পৃথিবীতে বসে রকেটের ভ্রমণের সময় মাপলো, তাহলে এখানে টি নট সমান 60 বলা যাবে জি স্যার। না টি বলা যাবে? কোনটা? টি। টি। আচ্ছা, তাহলে বলো তো রহিমের বর্তমান বয়স কত? স্যার 80 বছর। রহিম 20 বছর বয়সে গণা শুরু করছে এবং তার ভাই 60 বছর পর ফিরে আসলো, তাহলে রহিম প্রকৃত পক্ষে 60 বছর সময় অতিবাহিত করেছে না? জি স্যার। লেখো, রহিমের বর্তমান বয়স 20 যোগ 60, 80 বছর। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে কিনা? আছে? না স্যার। হ্যাঁ। এবার একটু ঝামেলা হবে তোমার। এই 60 বছর সময় অতিবাহিত করেছে তার ভাই,
সে অতিবাহিত করেছে, তাহলে 60 বছর সময় সে এখান থেকে কাউন্ট করছে তার ভাইয়ের ভ্রমণের সময়, তাহলে এটাকে এখান থেকে ভ্রমণের সময় কাউন্ট করছে, তাহলে এটাকে গতিশীল বলা যাবে না? এখান থেকে সে রকেটটাকে গতিশীল দেখছে না? স্যার। জি স্যার। তাহলে হেডলাইন দিয়ে লিখে নাও, রহিমের হিসেবে বা রহিমের নির্ণীত সময় টি সমান 60 বছর। এখন দেখো, এটা যদি টি 60 বছর হয়, করিম যদি তার ভ্রমণের সময় নিজে নিজেই মাপে, সেটা কি 60 বছর দেখবে? জি না স্যার। নো স্যার। তাহলে করিমের নির্ণীত সময় টি নট সমান হোয়াট বলা যাবে না? জি স্যার। করিম নিজে নিজে তার ভ্রমণের সময় মাপছে। আবারও বলতে চাই, রহিম ভ্রমণের সময় মেপেছে টি, করিম তার ভ্রমণের সময় নিজে নিজে মাপেছে, তাহলে তার সাপেক্ষে তার নিজের ভ্রমণটা স্থির অবস্থা থেকে সময় মাপছে না? জি স্যার। তাহলে টি নট বের করে দিবা। ধরো একটা ট্রেনে করে তুমি যাচ্ছ, আমি বাসায় বসে আছি, তুমি ট্রেনে করে যাচ্ছ, তুমি সময় তোমার ভ্রমণের সময় মাপছো, সেটা হবে টি নট। আমি এখানে বসে বসে তোমার ভ্রমণের সময় মাপছি, সেটা হবে টি। ওকে, দেখো তো এরকম ফর্মুলা জানা আছে কিনা তোমার? টি এর মান কত পেয়েছো? 60। মিস্টার সালিক, আমাকে হেল্প করো। ভি বাই সি সমান 0.9 লেখা যাবে? হ্যাঁ, কি বলেছিল? সি এর 90% না? জি স্যার। তাহলে ভি বাই সি সমান কি 0.9 লেখা যাবে না? কত আসে এটা? 26.153। 15 বছর। তাহলে দেখো, করিম কত বছর বয়সে ভ্রমণে গেল? স্যার 20 বছর বয়সে। আর সে নিজে কত বছর অতিবাহিত করে এসেছে? 26.15। তাহলে করিমের বর্তমান বয়স বের করো, 20-এর সাথে এটা যোগ করে দাও। 46.15। হ্যাঁ, দেখো করিমের বর্তমান বয়স 20 যোগ 26.15, 46.15 বছর। এখন খেয়াল করো, দুইজনে যমজ ভাই, ও পৃথিবীতে বসে বসে নিজের বর্তমান বয়স বের করেছে 80 বছর, ও ভ্রমণ করতে 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 তার নিজের বয়স বের করেছে 46.15 বছর। যখন সে পৃথিবীতে ফিরে আসলো, তাদের দুইজনকে এখন একরকম দেখা যাবে? সে তো হয়ে গেছে বুড়া, আর সে মোটামুটি এখন মাঝ বয়সে আছে, এরকম হবে না? জি স্যার। বাস্তবিক পক্ষেও কিন্তু এটা সম্ভব, যদি তুমি ওইরকম একটা রকেট বানাইতে পারো যেটা আলোর বেগে ঘুরছে। স্যার করিমের এই বয়সটা তো স্যার রকেটের মধ্যে বসে না, পৃথিবীতে হ্যাঁ আসলে তো সে মানে হ্যাঁ, স্যার দুইজন কি একই রকম হবে না, একই রকম বৃদ্ধ হবে না স্যার? না 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 না, একই রকম হবে না, একই রকম হবে না। স্যার স্যার পৃথিবীতে বসে যদি এমন হয় যে স্যার প্রতি মিনিটে 72 বার বিট দেয় হার্ট, তাইলে ও যখন মানে রকেটে থাকবে তখনও কি ওই একই রকম হবে যে প্রতি মিনিটে 72 বারই হবে? সময়টা চেঞ্জ হবে। এখানেই তো ঝামেলা, এখানেই তো আমাদের সাথে কনফ্লিক্ট হয়ে যায়। আচ্ছা, এই যে 60 বছর সময়ে রহিম না মাপছে, এই 60 বছর সময়টা যদি করিম মাপতো, তাহলে করিমের বর্তমান বয়স কত হতো? এই 60 বছর রহিম না মাপা যদি করিম মাপতো, তাহলে করিমের বর্তমান বয়স কত হতো? 80 বছর। 80 বছর। তাহলে এই 60 বছর সময় করিম মেপেছে, তখন এটাকে টি নট বলতে হতো না 60 বছরটা? জি স্যার। জি স্যার। তারপরে তুমি রহিমের হিসেবে টি যদি বের করতা ফর্মুলা দিয়ে, টি এর মান দেখতে আরো বেশি আসতো 60-এর চেয়ে, তাই না? জি স্যার। কারণ এখান থেকে সে রকেটটাকে গতিশীল দেখবে, তাহলে গতিশীল অবস্থায় নির্ণীত সময়
স্থির অবস্থার চেয়ে অবশ্যই বেশি হয়, তাহলে তখন এর বর্তমান বয়স হয়ে যাবে, এটা 60 আছে তো, এটা তখন আসবে মনে হয় 100-র উপরে, তার মানে সে মারা যাবে গড়ায়ু ক্রস করে। স্যার জি স্যার, যদি বুঝতে মানে পারছি। স্যার স্যার রকেটকে স্থির ধরে স্যার পৃথিবী যদি গতিশীল ধরি তাহলে তো মানে পৃথিবীতে যে আছে সে বৃদ্ধ বেশি মানে মানে যুবক বেশি হবে স্যার। হ্যাঁ, কি বলছো? তার মানে রকেট যদি স্থির ধরে পৃথিবী গতিশীল ধরি। হ্যাঁ, এটাই তো ধরলাম, এখনই তো কথা সেটা বললাম যে রকেটে বসে বসে তার ভ্রমণের সময় মাপছে, তাহলে রকেটে বসে বসে ভ্রমণের সময় মাপাটাই তো স্থির, টি নট। আর ঠিক ওই অবস্থায় পৃথিবীর হিসেবে যদি সেটা বের করো তাহলে কি হবে? আবার একই ঘটনা, এখানে বসে তোমার পৃথিবীর কোনো ঘটনা অবজার্ভ করছো, এখানে বসে পৃথিবীর ঘটনা অবজার্ভ করছো, তাহলে এটাকে টি ধরবা। আবার এখানে বসে পৃথিবীর ঘটনা অবজার্ভ করছে, তাহলে টি নট ধরবা। স্যার তাহলে দুইবারে তো স্যার দুই রকম বয়স আসলো স্যার, তাহলে কোনটা সত্য স্যার? দুই রকম আসবে না, একইভাবে সামঞ্জস্য রেখেই হবে, অসুবিধা নেই, দুইটাই সত্য। তারতম্যটা ঠিক থাকবে, হ্যাঁ তারতম্যটা ঠিক থাকবে বয়সের। হ্যাঁ, তারতম্যটা ঠিক থাকে, স্যার যেহেতু বেগ সেম, তাই না? বলো। স্যার বেগ যদি আলোর বেগের বেশি হয় স্যার তাহলে তো সূত্র বেশি অনুযায়ী সম্ভব না, কখনোই সম্ভব না। আলোর বেগের বেগ বেশি সম্ভব না কেন? দেখ, √1 মাইনাস কি আসবে? স্যার বি স্কয়ার মানে সি স্কয়ার, বি স্কয়ার বাই সি স্কয়ার। আলোর বেগের সমান ধরেই হিসেব করো না, আলোর বেগের সমান ধরে সি হিসেব স্কয়ার করলে কি বাই সি স্কয়ার P0/0 আসে না? এটা কি অসীম হয়ে যাচ্ছে 1 না? আসবে স্যার। ইয়েস স্যার, 0। ইয়েস স্যার। তাহলে সময় পাস হবে না, সময় পাস হবে না, বুঝতে পারছো? কাল্পনিক ভাবে কখনো যদি অসীমে যাওয়া যায় তাহলে স্যার হবে। হ্যাঁ, কাল্পনিক ভাবে যদি অসীমে যাওয়া যায় তাহলে স্যার একটু আগে স্যার বললেন যে স্যার রকেট আর পৃথিবী মানে স্যার উল্টা ধরলে স্যার তখন তো পৃথিবীর লোকের বয়সটা 100 ছাড়িয়ে গেল স্যার, মানে ওই সময় তো মনে হচ্ছে সে মরে যাবে, আর প্রথমবারে তো মনে হলো মানে 80 বছর, তাহলে দুইবারে না তো স্যার, দুই রকম। বেগ বাড়তে বাড়তে এমন একটা অবস্থা হতে পারে না স্যার বয়স স্যার কমা শুরু করলো স্যার? তাহলে যে নেগেটিভে যাবে নাকি? স্যার নেগেটিভে গেলে তো স্যার অবাস্তব হয়ে যায় স্যার। অবাস্তব হয়ে, হ্যান্ডই তো হলো, অবাস্তব হয়ে সূত্র যাবে। ঠিক থাকবে না স্যার। হ্যাঁ, সূত্র ঠিক রাখতেই হবে, সূত্র ঠিক আছে, এখন পর্যন্ত এই সূত্রের ভুল কোনো তথ্য প্রমাণিত হয়নি। স্যার প্রশ্ন যে রকেটের ভর স্যার 500 কেজি, এটা কি পরিমের সাপেক্ষে বলা হয়েছে? কোনটা? স্যার প্রশ্ন যে রকেটের ভর 500 কেজি, এটা কি করিমের সাপেক্ষে বলা হয়েছে? রকেটের ভর 500 কেজি, তার মানে এটা অরিজিনাল ভর পরিমের সাপেক্ষে। আচ্ছা স্যার একটা কথা বলি স্যার। আচ্ছা স্যার আমরা যে দৈর্ঘ্য বা ভরের যে আপেক্ষিকতার হিসাব করতেছি এটা তো মানে যে যেমন ধরেন যে এখানে রকেটের ভর 500 কেজি, তো সে হয়তোবা একটা স্পিডে ট্রাভেল করার কারণে তার কাছে এটার ভর হয়তোবা আরো কম মনে হইলো, কিন্তু এটা তো মানে এটা কি তাহলে স্যার সে যদি আবার পৃথিবীতে আসে তখন কি আমরা ভর কম পাবো নাকি ওই 500 কেজি পাবো? কারণ এখন পৃথিবী যদি স্থির। কোথা থেকে অবজার্ভ করছো সেটা ব্যাপার। ও মানে ভ্রমণ করতে করতে 500 পাইছো, আবার পৃথিবীতে চলে হ্যাঁ আসছো। জি স্যার, জি হ্যাঁ স্যার, তা 500ই হবে। তখন তোমার যদি পৃথিবীতে এসে স্থির হয়ে যায় তাহলে হ্যাঁ হ্যাঁ 500 হবে, 500ই হবে। মানে স্যার তাহলে তো এটা জাস্ট পুরোপুরি ওর স্পিডের উপর ডিপেন্ডেন্ট, যে ওর যখন স্পিড ছিল তখন এরকম হয়েছে, আবার আগের অবশ্যই জায়গায় চলে আসছে, আবার আগের মতো চলে অবশ্যই আসছে। অবশ্যই স্পিডের উপর ডিপেন্ডেন্ট, আমি তো আপেক্ষিক কথা কেন বলতেছি বারবার, ওই স্পিডের কারণেই তো তোমার আপেক্ষিক কথাটা বারবার আসছে। তো তাহলে টাইমের ক্ষেত্রে কেন এই সেম জিনিসটা হয় না স্যার? টাইম তো আর সময় তোমার এখানে না, ভরের ব্যাপারটা তো অন্য কথা, কারণ টাইম যখন একবার স্পেন্ড করে যায় সেই টাইমকে আর ফিরিয়ে আনা সম্ভব? ও আচ্ছা স্যার। টাইম তো তোমার প্রবাহমান, টাইম একবার মনে করো তুমি এখন এই বয়সে আছো, এখন তুমি সেই আগে 10 বছর আগের ঘটনাকে ফিরিয়ে আনতে পারবা? বুঝতে পারছি, মানে একবার চেঞ্জ হয়ে গেলে এটা আর মানে এটা আর কখনোই আগের সম্ভব জায়গায় না। আসবে না। হ্যাঁ, কিছু সময় তো অতিবাহিত হয়েই যাবে, দৈর্ঘ্য টাইমের ফিরে আনা, ক্ষেত্রে স্যার দৈর্ঘ্য ফিরে আনা টাইমের ক্ষেত্রে সম্ভব, ভর ফিরে আনা সম্ভব, টাইম ফিরে আনা সম্ভব, বলো। টাইমের ক্ষেত্রে স্যার দুই ভাবে ধরলে দুই রকমই আসতেছে স্যার। আসুক, অসুবিধা কি? অবজারভেশনের রেজাল্ট যা তাই, অসুবিধা নেই। স্যার একটু আগে যে বললেন যদি ওই মানে রকেট কে স্থির ধরে করি তাহলে মানে মানুষটার বয়স 100 হতে পারে, মানে গড়ে পার হয়ে যাবে স্যার, ওই ওই না ক্ষেত্রে না, তো স্যার সে সেটা তো মরে। বলছি, তখন তোমার রকেটে বসে সে কত বছর অতিবাহিত করছে? স্যার নেগেটিভে গেলেও তো স্যার অবাস্তব হয়ে যায় স্যার। হ্যাঁ, 500 কেজি। তখন তোমার
60 বছর না? রকেটে বসে বসে কয় বছর? 60 বছর স্যার। 60 60 বছর। বছর। তার আগে একটা হিসাব করছিল পৃথিবী থেকে 60 বছর, আর রকেটে বসে হিসাব করছিল 26 বছর। এবার 26 থেকে 60 হয়ে গেছে না? তাহলে চেঞ্জ হয়ে গেছে না? বুঝো নাই? যদি এরকম হইতো যে রকেটে বসে বসে তার ভ্রমণ 26.1 মাপছে, তখন পৃথিবীতে বসে ওইটা কত মাপবে? পৃথিবীতে বসে তখন ওই 60 বছরই মাপবে। কিন্তু আমরা তো এখানেই মানটা চেঞ্জ করে দিচ্ছি। জি স্যার। বুঝো নাই? ইয়েস স্যার। তুমি এখন এই 60, 26 আর 60 ধরে করো, 60 ধরে করলে সেম রেজাল্টই পেবে। জি স্যার, বুঝছি স্যার। স্যার রকেটের বেগ যদি আলোর বেগের চেয়ে কিছুটা কম হয় তাহলে কি স্যার বয়সের তারতম্য ঘটবে না? আলোর বেগের চেয়ে কম ধরেই তো করলাম, 90% ধরছো, কম না? বুঝো নাই? যত স্পিড বাড়াইবা, আমি বলি এই রকেটের স্পিড যত বাড়াইবা সময়টা তত কম পাস হবে তার হিসেবে। বুঝো নাই? তাহলে স্যার বয়সটা আপেক্ষিক বিষয়। হ্যাঁ, আপেক্ষিক তো অবশ্যই। এই জন্যই তো নাম হয়েছে তোমার আপেক্ষিক তত্ত্ব। ঠিক আছে? কিন্তু স্যার বাস্তবে কি এটা কখনো সম্ভব? মানে কেউ এরকম হ্যাঁ, আলোর বেগের সম্ভব। কাছাকাছি বেগে রকেট সম্ভব, 100% সম্ভব। আর আজ পর্যন্ত এটার ব্যর্থতা কোনো কিছু প্রমাণিত হয়নি। শুধু প্র্যাকটিক্যালটা বাকি আছে, কারণ আমরা আলোর বেগের কাছাকাছি পর্যায়ে কোনো বেগ তৈরি করার সামর্থ্য আমাদের নেই। স্যার স্যার ইনফ্যাক্ট তাহলে স্যার স্যার স্পেসে যারা থাকে তাদেরও স্যার টাইম কমে স্যার, কিন্তু খুব কম। কোনটায়? মাঝে মধ্যে মানে স্যার যারা স্পেসে থাকে হ্যাঁ, অ্যাস্ট্রোনট, তাদেরও স্যার বয়স পৃথিবীর বয়সের সাথে একটু বেশ কম দেখায়। হ্যাঁ, অবশ্যই সামান্য একটু দেখাবো। চেঞ্জ হয়, যেহেতু স্পিড অত বেশি নাই, কারণ সামান্য একটু চেঞ্জ হয়। সামান্য একটু চেঞ্জ হয়, হ্যাঁ, রাইট। স্যার এখানে একটা আর্টিকেলে পড়ছিলাম স্যার, কয়েক আলোক বর্ষ দূরে যদি একটা আয়না রাখা হয় তাহলে যে প্রতিবিম্ব সৃষ্টি হবে সেটা পৃথিবীর কয়েক শত বছর পূর্বের প্রতিবিম্ব। কয়েকশো বছর পূর্বের? জি স্যার। কত দূরে? আলোক বর্ষ দূরে বস্তু রাখছো না? একটা দর্পণ? আয়না। হ্যাঁ, হ্যাঁ, তাহলে ওটাই করো। তোমার হিসেব করো। হিসেব করলেই তো তোমার ওইখান থেকে তুমি আহ, বিম্বটা পাওয়া যাবে। স্যার টাইম ট্রাভেল স্যার পসিবল হলে স্যার ভবিষ্যতের মানুষ স্যার আসে না কেন স্যার তাহলে? কোনটা? মানে টাইম ট্রাভেল মানুষের যদি আগের কন্ডিশন? না স্যার, টাইম ট্রাভেল যদি পসিবল হয় তাহলে মানে ভবিষ্যৎ থেকে তো এখন স্যার মানুষ আসার কথা স্যার এখানে স্যার। অবশ্যই পসিবল, আমি তো বললাম এটা তুমি এখন প্র্যাকটিক্যালি করতে পারবা না। স্যার আমি বলতেছি স্যার মানে ফিউচারের মানুষগুলো তো আরো মানে সাইন্টিফিক মানে আগাবে স্যার, মানে ওরা আমাদের এখন এই টাইমে আসতে পারতেছে না কেন স্যার তাহলে? এখন এই টাইমে আসতে পারতেছে না, ওই যে টাইমের ওই ব্যাপারটাই তোমার, কারণ টাইম তো আর পেছনে ফিরে নেওয়া যাবে না। টাইমটা কি পেছনে ফিরে নেওয়া যাবে? আলোর বেগের বেশি বেগ হইলে হয়তো যাবে। জি স্যার, ওই যে ওই ব্যাপারটা আমারও মানে বুঝতে পারছি স্যার, যে মানে সে হয়তোবা কেউ একজন হয়তোবা চেষ্টাও করছে, কিন্তু সে ট্রাভেল হ্যাঁ, করতে করতে হয়তোবা তার বয়স অনেক বেড়ে গেছে, কারণ পৃথিবীর মানে আমাদের এই টাইমটা হয়তো অনেক অনেক দূরে হয়তোবা। অনেক অনেক গুণ কারণে দূরে, সেটাই সে তখন মানে সেটা আমরা আলোর বেগের সাথে তার বেশি বয়সও বেগ বাড়তে ধরে বাড়তে হয়তোবা 100-100-র কাছাকাছি হয়ে গেছে, সে মারাও গেছে হয়তোবা। ট্রাই হয়তোবা মারা যাবে। অনেকেই করছে। হ্যাঁ, সেটাই। ওইটাই বললাম যে তখন তোমার ভেলোসিটিটা অবশ্যই বেশি বাড়াই নিবা। বুঝো নাই? এখন এখানে অনেক কোশ্চেন থাকবে, ওগুলো অ্যারাইজ করেই আমাদের আলোচনা শিখতে হবে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা অঙ্ক দেখো। শেষ না, আরো আছে ওখানে? স্যার আছে আরো। বলো। রহিমের হিসেবে রকেটের ভর শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে? আচ্ছা, রকেটের অরিজিনাল ভর কত? 500 কেজি। এই রকেটের ভরটা এবার কে মাপতেছে? রহিম। রহিম। তাহলে রহিম কোথায় ছিল? পৃথিবীতে বসে রকেট মাপতেছে না? বলো, এটা কি রহিম না করিম? রহিম। রহিম স্যার। তাহলে রহিম রকেটের ভর মাপছে, তাহলে কি হবে? এম হবে না? জি স্যার। রেসপন্স করো। ইয়েস স্যার।
9c²। কত আসে দেখো, অবশ্যই এই ভরটা 500 চেয়ে বেশি হবে। দেখো 1147 1147 147 কেজি। পয়েন্ট এখন ভর বেড়ে গেছে, এখন শতকরা হিসাব করে ফেলো, এটা বিয়োগ করে দেখো কত, 547 হয় না 647? ভর বৃদ্ধি 647 না? ইয়েস স্যার। তাহলে এখন ঐকিক নিয়মে করো, 500 কেজি হতে বৃদ্ধি পায় এত কেজি, 1 কেজি হতে কত, 100 হতে কত? তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। স্যার এম নট করিমের সাপেক্ষে। এম নট হলো করিমের সাপেক্ষে। 500 কেজি হতে স্যার বৃদ্ধি পায়, 129.4, হ্যাঁ 129.4। হ্যাঁ আমি করছি, শতকরায় বের করে ফেলো। 647 ইন্টু 100 ভাগ 500, 100 কত, 29.4। 0.4%। বহুগুণ বৃদ্ধি পেয়েছে, 100 গুণের চেয়েও বেশি। স্যার পরেরটাই যাও, অঙ্কগুলো কি এরকম ইজি হবে? বুঝি না। এই চ্যাপ্টারের অঙ্ক ম্যাথ গুলো কি একটু তুলনামূলক ইজি? ইজি না, এটা তো টাফ আছে, ধরতে পারলে ইজি, না ধরতে পারলে টাফ। পরেরটাই যাও, পরেরটা কি বলেছে? এবার বলছে করিমের সাপেক্ষে, না স্যার রহিমের হিসেবে রকেটের দৈর্ঘ্য 100 মিটার হলে করিমের হিসেবে তা কত হবে? তাহলে এল কি 100 না? ঠিক আছে কিনা দেখ, রহিম রকেটের দৈর্ঘ্য মাপছে, তাহলে রহিম পৃথিবীতে বসে রকেট, তাহলে এটা এল না? জি স্যার, এল হবে, গতিশীল অবস্থার ভর। গতিশীল অবস্থায়। আর করিমের মতে সেটা এল নট হবে, তাহলে এটা বের করো, এল নট বের করো। কত আসে বের করে ফেলো, 100 √1 - 0.9, 229.41। এগুলো করবা বাসায়, বইতে প্রচুর অঙ্ক আছে, বয়সের অঙ্কগুলো বিভিন্ন পর্যায়ে আছে, ওগুলো একটু করতে হবে। ধরো এটা একটা মাঠ, এই মাঠের দৈর্ঘ্য 100 মিটার, প্রস্থ আছে মনে করো 40 মিটার। একটা মাঠের দৈর্ঘ্য কত? 100 মিটার। 100 মিটার। 100 মিটার। তো প্রস্থ কত? 40 মিটার। এটা কিন্তু প্রকৃত মান তার, হ্যাঁ, এটা কিন্তু তার অরিজিনাল ভ্যালু। বুঝাতে পারলাম? জি স্যার। এখন ধরো এক বন্ধু এদিকে রকেটে চলে যাচ্ছে, রকেটের বেগ হলো আলোর বেগের 90%। আরেক বন্ধু এদিক দিয়ে যাচ্ছে, এটা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, তার বেগ হলো আলোর বেগের 60% বা 70%। এখান থেকে আমরা বলতে পারি v/c সমান 0.7, v/c সমান 0.9। এখন বলো এই লোকটা ফার্স্ট পার্সন যে আছে সে এই মাঠের ক্ষেত্রফল মাপবে, সেকেন্ড পার্সন যে আছে সেও মাঠের ক্ষেত্রফল মাপবে, ক্ষেত্রফল সেম হবে কিনা, বা ওর মতে ক্ষেত্রফল কত, ওর মতে ক্ষেত্রফল কত, সেটা বের করবা। আমাদের কলেজে একবার এটা এসেছিল টেস্ট পরীক্ষায়। দেখো আমরা বেসিক্যালি জানি যেই বরাবর গতিশীল হয় শুধুমাত্র সেই বরাবরের দৈর্ঘ্যটা চেঞ্জ হবে। ওকে, জি স্যার। জি স্যার। এই ফার্স্ট পার্সন এই মাঠের দৈর্ঘ্য বরাবর চলছে, তাহলে মাঠের দৈর্ঘ্যটা চেঞ্জ হবে, আর প্রস্থ যা আছে তাই থাকবে। ক্লিয়ার? জি স্যার। আমার কথা বোঝা গেল? হুম, জি স্যার। তাহলে প্রথম ব্যক্তির জন্য তোমরা হিসেব করো, এল সমান এল নট √1 - v/c² বলো।
এই প্রথম ব্যক্তির জন্য এল নট এর মান কত, 100 না? জি স্যার। ভি বাই সি হলো 0.9, কত আসে দেখ? 43.58 3.58, এত কম? স্যার 43.58 এখন বলো তাহলে এই ফার্স্ট পার্সনের জন্য মাঠের ক্ষেত্রফলটা কত হবে? 1743.5 এই 43.58 100 তার কাছে মনে হবে না, তার কাছে মনে হচ্ছে 43.58, তার সাথে এই প্রস্থ গুণ করে দাও, যা আসে তাই। একইভাবে সেকেন্ড পার্সনের জন্য বের করো। সেকেন্ড পার্সনের জন্য বের করো, পারবে না? Yes, sir. কি হবে বলো? সেকেন্ড পার্সন কিসের পরিবর্তন লক্ষ্য করবে? স্যার প্রস্থের পরিবর্তন। প্রস্থ। তাহলে প্রস্থ, তাহলে বি দেখো, বি সমান বি নট 1 মাইনাস ভি বাই সি হোল স্কয়ার। বি নট এর মান হলো 40, 1 মাইনাস 0.7 স্কয়ার, কত আসে দেখো? 28.56। 56। তাহলে তার জন্য প্রস্থ 40 থেকে 28 হয়ে গেল, তার সাথে 100 গুণ করে দাও, তাহলে ক্ষেত্রফল পেয়ে যাবা কত? 285.6 মিটার স্কয়ার, তাই না? ইয়েস স্যার। 100 গুণ করছো, 100 গুণ করলে কত আসে? না স্যার 2800 মানে 56 হবে। 56 হ্যাঁ জি স্যার ওইটা 56.57 এই হলো একটা ব্যাপার। হ্যাঁ, আমাদের কলেজে গত বছর যে অঙ্কটা এসেছিল আমি সেটা নিয়ে একটু কথা বলি। ধরো এটা একটা মাঠ, এই বরাবর একটা দণ্ড রাখা ছিল, লাঠি এটা একটা, এখানকার সাথে 30 ডিগ্রি কোণে লাঠিটা আছে, এই বরাবর সেই প্রথম বন্ধু যাচ্ছে কত বেগে? 90% বেগে। এই বরাবর আরেকজন ব্যক্তি যাচ্ছে সেকেন্ড আলোর বেগের 70। এখন এই দুইজনের হিসেব মতে লাঠির দৈর্ঘ্যের পরিমাপকৃত যে ভ্যালু সেটার কি পরিবর্তন হবে? হেডলাইন দিয়ে লেখো কোশ্চেন। উভয় ব্যক্তির নিকট লাঠির দৈর্ঘ্য একই মনে হবে কিনা যাচাই করো। স্যার আরেকবার। উভয় ব্যক্তির নিকট লাঠির দৈর্ঘ্য একই হবে কিনা যাচাই করো। বুঝতে পেরেছো? লাঠির এই যে এই বরাবর যে দৈর্ঘ্যটা দেখতে পাচ্ছ, তাহলে এই লাঠির দৈর্ঘ্যের দুইটা উপাংশ আছে না, দেখো তো। জি স্যার। এই লাঠির দৈর্ঘ্যটা যদি অরিজিনালি হয় এল নট, তাহলে এই বরাবর তোমার কি হবে? স্যার এল নট কস 30। আর এই বরাবর কত হবে? এল নট সাইন 30। লিখে নাও, এল নট কস 30, এল নট সাইন 30। এখন বলো এই ফার্স্ট ফ্রেন্ড লাঠির দৈর্ঘ্যের কোনটুকুর পরিবর্তন লক্ষ্য করবে? স্যার এল নট কস 30। এটাকে আমরা এল এক্স বলতে পারি, আর এটুকুকে আমরা এল ওয়াই বলতে পারি, কোনো সমস্যা আছে কিনা? নো স্যার। তাহলে দেখো প্রথম ব্যক্তির ক্ষেত্রে এই লোকটার ক্ষেত্রে আমরা বলতে পারি এল ইজ ইকুয়াল এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, বলা যায়। ইয়েস স্যার।
এল নটের জায়গায় কি বলতে পারো? এলএক্স। এটা এল নট, এটাকে এল এক্স ধরে নাও। এটা সে যেটা মেজারমেন্ট করছে সেটা এল এক্স, এটা এল। তাহলে এল নট এর পরিবর্তে তুমি এখানে কি এল নট cos 30 লিখতে পারো না? জি স্যার। জি স্যার। জি স্যার। রুট ওভার 1 মাইনাস 0.9 স্কয়ার কত আসে দেখো তো? জিরো পয়েন্ট থ্রি সেভেন। 0.37 এল নট এরকম আসছে। জি স্যার। হুম, জি স্যার। এখন বলো এই লোকটা যখন এই বরাবর যাচ্ছে তার হিসেবে শুধু এটার পরিবর্তন হবে, এটা যা আছে তাই থাকবে না? ইয়েস স্যার। বুঝাইতে পারলাম? জি স্যার। ইয়েস স্যার। জি স্যার। ফার্স্ট ব্যক্তির জন্য লাঠির কার্যকরী দৈর্ঘ্যটা কত হবে? L1 ইজ ইকুয়াল রুট ওভার এল এক্স স্কয়ার প্লাস এই যে তোমার এল নট সাইন 30 স্কয়ার বলা যায়? জি স্যার। বলা যাবে? জি স্যার। এই যে এই বরাবর দৈর্ঘ্যের অংশ আর এই বরাবর দৈর্ঘ্যের অংশ লব্ধি করলেই তো লাঠির দৈর্ঘ্য পাওয়া যাবে। দুটো লব্ধি বের করলেই লাঠির দৈর্ঘ্য পাওয়া যাবে না? জি স্যার। জি আর স্যার। মধ্যবর্তী এল এক্স আর এই এটার মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি, তাহলে আমরা বাকিটুকু লিখি নেই। কোনো সমস্যা ফিল করছো কিনা? জি না স্যার। এল এক্স এর মান কত? 0.37 এল নট স্কয়ার প্লাস এল নট সাইন 30 স্কয়ার। ক্যালকুলেট করো তো কত আসে? 0.37 স্কয়ার যোগ 0.1425। পুরোটা যোগ করে একবারে বলো কত এল নট আসে? 0.3925। 394 দিয়ে দেই। জি স্যার। তাহলে এই লোকটা যে দৈর্ঘ্যটা মেজারমেন্ট করবে এই লোকটা দৈর্ঘ্যটার যে মেজারমেন্ট করবে তা কি আগের তুলনায় কমে গেছে না দেখো তো? জি স্যার। তাহলে দৈর্ঘ্য হ্রাস বের করতে পারবা? স্যার কোনটাও কি চেঞ্জ হবে না স্যার? কোন কেন? মানে 30 ডিগ্রি থাকবে ওখানে? হ্যাঁ, কোন চেঞ্জ হবে না? দৈর্ঘ্য হ্রাস ডেল এল ইজ ইকুয়াল কিভাবে করবা বলো? এল নট মাইনাস 0.4 এল নট এরকম আসবে না? জি ইয়েস স্যার। স্যার। কত আসে বিয়োগ করো? 0.06। 0.6। স্যার 0.6। তাহলে আমরা বলতে পারি কি 60% অফ এল নট? জি স্যার। বুঝতে পেরেছো? জি স্যার। আমি স্যার আবার বলতে চাই লাঠিটা এইভাবে আছে, দুটো উপাংশ করে নাও, এল নট cos 30 এল নট সাইন 30। তাহলে এই লোকটা এল নট cos 30 চেঞ্জ লক্ষ্য করবে, এই লোকটা এল নট সাইন 30 চেঞ্জ লক্ষ্য করবে। তাহলে এই লোকটার ক্ষেত্রে আমরা এল নট cos 30 চেঞ্জটা এইভাবে হবে এল নট cos 30 রুট ওভার 1 মাইনাস 0.9 স্কয়ার ক্যালকুলেশন করে এত হবে। তাহলে এটার মান তুমি অলরেডি পেয়ে গেলা এল এক্স, আর এটার মান অলরেডি আছে এল নট সাইন 30। তাহলে এটার লব্ধি করলেই তার হিসেব মতে লাঠির দৈর্ঘ্য বের হয়ে যাবে। বুঝাইতে পারলাম কিনা? ইয়েস স্যার। দুইটার লব্ধি বের করেছো, লাঠির দৈর্ঘ্য বের হয়ে গেল। তাহলে আগের দৈর্ঘ্যের তুলনায় তার কতটুকু কমে গেছে সেটা বের করছি। বলো কি বলতে চাইলা? স্যার বলতে চাইছিলাম স্যার মানে এই দৈর্ঘ্য হ্রাসের ব্যাপারটা কি স্যার, মানে এটা কি কোনো রেশিও আছে, মানে এটা কতটুকু, মানে সর্বোচ্চ এটা কতটুকু এটা সব ডিপেন্ড কমতে করবে পারে? তোমার এটার স্পিডের উপর। এক এক সময় এক একটা হবে, কোনো রেঞ্জ নাই। এখন দেখো দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে কি বের করা যাবে?
হুম, কিরে সালে কথা বলিস না কেন? ইয়েস স্যার, যাবে স্যার। অভিষেক বলো তো দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে কি বের করবা? স্যার স্যার সাইন থিটা স্যার এল নট সাইন থিটা কে স্যার মানে মূল দৈর্ঘ্য হিসেবে ধরে নিব স্যার মানে এল নট হিসেবে ধরে নিব এল নট সাইন 30 এর সাথে কি লাগবে এটা? স্যার ইয়েস রুট 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার তাহলে এল নট সাইন 30 রুট ওভার 1 মাইনাস 0.7 স্কয়ার বলা যায় তাহলে ইয়েস স্যার। স্যার বলো কত আসে? 0.35। 0.35 এল নট এরকম। ইয়েস স্যার। এবার লব্ধি বের করো। এল নট cos 30 স্কয়ার প্লাস 0.35 এল নট স্কয়ার এরকম আসবে না? জি স্যার। এই যে এটা যা আছে তাই থাকবে, যে এল নট cos 30 আর এই বরাবর হয়ে গেছে 0.35 এল নট। এটা কত আসে মিস্টার সালে? 0.8775। 875 এল নট। তাহলে এখন এখান থেকে ডেল এল বের করো। ডেল এল ইজ ইকুয়াল আল্লাহ এল নট মাইনাস 0.875 এল নট কত আছে? 0.1225। 1.25 এল নট। তাহলে 122.5% এল নট। কথা বুঝলা? 20.25 না? হুম, বলো। 12.25 না? পার্সেন্টটা পার্সেন্টেজ অনেক বেশি হয়েছে 12.25 হবে। 12.25 হওয়ার কথা স্যার 12.25 নাও। মোটামুটি আমি এই ধরনের কঠিন গুলা করাই ফেলছি, বইতে আরো সহজ। বইয়ের অঙ্কগুলো সময়, ভর, দৈর্ঘ্য এইগুলা রিলেটেড অঙ্কগুলো তোমরা করে ফেলবে। এখন বলো, আমি যে একটু আগে মাঠের অঙ্কটা করাইলাম, আমি যদি এই মাঠটাকে এইভাবে দেখাইতাম, এই মাঠের কর্ণের কি পরিবর্তন লক্ষ্য করবে বের করতে পারতাম? জি স্যার, পারতাম স্যার। জি স্যার জি স্যার। বের করে পারতো স্যার তারপরে ওই কর্ণের দৈর্ঘ্য পিথাগোরাস দিয়ে বের করা যেত না? কর্ণের দৈর্ঘ্যটাকে এল নট পিথাগোরাস দিয়ে বের করতে পারতো না? জি স্যার পারতাম স্যার। জি স্যার। তারপরে এই কোণ বের করা যাবে না? জি স্যার যাবে 45 স্যার। ডিগ্রি 45 ডিগ্রি। তাহলে সিমিলার ওয়েতে এটার চেঞ্জ বের করে এটার সাথে লব্ধি, এর ক্ষেত্রে এটা এটার মান বের করে এটার সাথে লব্ধি পারা যাবে না? জি স্যার পারা যাবে স্যার বুঝতে পেরেছো? Yes, sir. জি স্যার তাইলে আমরা খুব ইজিলি অঙ্কগুলো সলভ করতে পারবো। নাও, আল্লাহ ভরসা, বাসায় এবার বসে প্র্যাকটিস করো। আমরা আগামী ক্লাসে ফটো ইলেকট্রিক এফেক্ট করব এবং আর 2টা ক্লাসে আমাদের এই অধ্যায় শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে রেখে দেই আজকের মতো নাকি? Yes, sir. জি স্যার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আচ্ছা স্যার। শোনো, স্যার আসসালামু আগামী আলাইকুম। আগামী বৃহস্পতিবার কয় তারিখ পরে? স্যার স্যার, আগামী বৃহস্পতিবার 10 তারিখ পরে স্যার। 10? জি স্যার। আচ্ছা সমস্যা নাই। আমি 17 তারিখে বৃহস্পতিবার পরে কিনা দেখো তো। 17 তারিখ 17 তারিখ স্যার বৃহস্পতিবার। জি স্যার, 17 তারিখ বৃহস্পতিবার স্যার। 17 তারিখে আমার একটু বাড়ি যাওয়া লাগবে। 17 তারিখের ক্লাস রিপ্লেস করতে হবে। কবে করা যায়? আজকে তো গেল কি বার? পরশুদিন বৃহস্পতিবার। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার এখানে স্যার কোশ্চেনটাতে স্যার মানে লম্ব বরাবর দিকটার মানটা সেম ছিল। এখন স্যার মানে লম্ব বরাবর বুঝি নাই। মানে লম্ব বরাবর ওয়াই অ্যাক্সিস বরাবর মানটা সেম ছিল। হুম এখন স্যার অতিভুজের স্যার মানে অতিভুজটা যদি চেঞ্জ করতে হয় তাহলে ভূমিটা চেঞ্জ করতে হয়েছে। এখন লম্ব দিকটা সেম আছে, ভূমিটা চেঞ্জ হতেছে স্যার, কোনটা কেন চেঞ্জ হবে না স্যার তাহলে? কোন চেঞ্জ হবে না? কোন কেন চেঞ্জ হবে? কোন চেঞ্জ স্যার হবে? মানে আমি স্যার ভূমিটা তো কমাইতেছি স্যার। ভূমিটা তো কমাও নাই। ভূমিটা তুমি ওরকম দেখবা। তুমি এই লেন্থটা চেঞ্জ আছে অরিজিনালি এরকম। এই কোনটা আছে 30 ডিগ্রি। এখন এটার কন্ডিশন এরকমই, এটা কোনো চেঞ্জ হবে না। কিন্তু তুমি যখন এই বরাবর যাবা,
তখন তুমি যখন এই বরাবর যাও এটার আলটিমেট লেন্থটা একটু ছোট হয়ে আসবে। সেক্ষেত্রে আমরা 30 ধরেই অঙ্ক করতেছি, তো তাহলে তো স্যার চেঞ্জ হবে না। হুম আমরা তো স্যার 30টা ধরেই অঙ্ক করতেছি, এখানে স্যার তাহলে স্যার চেঞ্জ হবে না, সেখানে তো দৈর্ঘ্যটা অল্প একটু কম বেশি হবে। দৈর্ঘ্যটা হ্যাঁ, এই যে এটার মান চেঞ্জ হবে, এটার মান চেঞ্জ হবে, 30 চেঞ্জ হবে না। স্যার এখানে কার্যকর দৈর্ঘ্যটা কম মানে কম বেশি না হতো তখন স্যার হচ্ছে থিটাটা চেঞ্জ হতো। হ্যাঁ সেটাই, আমরা কম্পোনেন্ট চেঞ্জ করছি, এটার আর এটার কম্পোনেন্ট চেঞ্জ হচ্ছে, এটা চেঞ্জ হবে না। থিটাটা তো আসলে আমি যেদিকে যাচ্ছি তার সাথে তো না, তার একই দিকে আছে কিনা, জি না স্যার। এটা যেমনটা আছে তেমনটি থাকে। আমি স্মার্ট কার্ড দিবে 18 তারিখ, সো তোমাদের 17 তারিখের ক্লাস ঝামেলা হবে। হ্যাঁ আমি দেখছি। বিকাশ কোন নাম্বারটা দিব স্যার? বিকাশ তো 2টা নাম্বার না? নতুন জি স্যার, একটা মানে নাম্বার আগের নাম্বারগুলোতেই দিব না চেঞ্জ হয়েছে স্যার? না, রবি চেঞ্জ হয়েছে, রবি নাই এখন তোমার এটা। স্যার আমাদের কি 20 তারিখ বন্ধ দেবে স্যার কলেজ? জানি না রে, তোমাদের তো আবার গভর্নমেন্ট মনে হয় কি ঘোষণা দিচ্ছে, মার্চ এপ্রিলও মনে হয় ক্লাস হইতে পারে। স্যার আমাদের জানুয়ারি থেকে স্যার টেস্ট হবে, এটা শিওর স্যার? গভর্নমেন্টের নির্দেশের উপর ডিপেন্ড করছে পুরোটাই। না তো স্যার এমসিকিউ এক্সাম হবে, গভর্নমেন্টের নির্দেশনার উপর ডিপেন্ড করছে, আমরা কিছুই বলতে পারবো না। স্যার কলেজ থেকে নাকি স্যার একটা এমসিকিউ এক্সাম নিবে তাই স্যার? হ্যাঁ, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টের উপরে 100 মার্কসের এমসিকিউ অবজেক্টিভ হবে। জি স্যার, এটার কথা বলতেছে। স্যার এইচএসসি তো স্যার এপ্রিলে হওয়ার সম্ভাবনা নাই স্যার। হইতেও পারে, আমরা শিওর না, কলেজ করলে হয়তো শর্ট নোটিশ দিয়ে নিয়ে নিতে পারে। তোমরা তোমাদের কার্যক্রম চালিয়ে যাও, পরীক্ষা কবে হয় না হয় এটা নিয়ে তোমাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। পড়াশোনা চালিয়ে যাও, যত বেশি পড়বে তত শিখতে পারবে। হ্যাঁ বুঝলা? ইয়েস স্যার। রেখে দেই, আজকের মতো রেখে দেই নাকি? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ইয়েস স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।